মিনিস্টারের হাত ধরে এভাবে অফার কেন দেওয়া হয়। এর আগেও আমরা বারবার বলছি, এই কারণে আমরা দিচ্ছি যে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা আছে এবং সেই স্বচ্ছতার কারণে আমরা অফার বিতরণের মাধ্যমে আমাদের কোনো রকম চিন্তার যে কপালে ভাঁজ পড়া। এখানে আমি দেখছিলাম যিনি যার নাম এখানে ডাকছিলেন, যিনি ঘোষণা দিচ্ছিলেন, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম অ্যাড্রেসগুলো অ্যাক্রস দ্য স্টেট। ওনার আমার মনে হয় উনি যে ভুলটা করেছেন তাহলে সবাই বুঝতো যে সারা ত্রিপুরার সব জায়গার থেকে কিন্তু অফার পেয়েছে, এটা পার্টিকুলার কোনো একটা জায়গার থেকে কিন্তু অফার পাইনি। আমি একবার ভাবলাম ওকে ডেকে আমি বলবো যে অ্যাটলিস্ট অ্যাড্রেসগুলো বলার জন্য। তো এটাতে কিন্তু আরও বোঝা যায় যে কোথায় কোন জায়গার থেকে সব জায়গায়, এবং এখানে সব সম্প্রদায়ের সব কাস্টের সব ধরনের লোক কিন্তু আজকে কিন্তু এখানে অফারটা পেয়েছে। এরকম না যে স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষ তারা এই আজকের অফারটা তারা পেয়েছে। তো এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কথাটাই বলেন যে যখন কোনো ছেলে বা মেয়ে যখন কোনো ইন্টারভিউ দিতে চায়, সেই ইন্টারভিউ দিতে গেলে প্রথমেই যে চিন্তাটা সাধারণত করে কাকে ধরবে, ধরলে আমার চাকরিটা হবে, সেই জায়গা থেকে আমাদের উত্তরণের যে পথ সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এবং ওনার মার্গদর্শনে কিন্তু আমরা এতদিন ধরে যে অফারগুলো দিচ্ছি সেইভাবে আমরা দিচ্ছি। কাজে আমাদের এই পলিসিকে আপনারা আমাদের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন আমরা কিন্তু সেই কাজটা করছি, এবং এখানে অন্য কিছু করার কোনো সুবিধে নেই। চেষ্টা করছি আমরা এইভাবে চাকরিটা দেওয়ার। এখানে আজকে সব মিলিয়ে প্রায় 115 জনকে যে চাকরির যে অফার নিয়োগপত্র প্রদান করা হয়েছে, নির্দিষ্ট সময়ে ওনারা নিশ্চয়ই জয়েন করবেন বিভিন্ন জায়গায়। এবং আমি শিওর যে সবার মধ্যে কিন্তু একটা আনন্দের বিষয় এখানে দাঁড়িয়েছে। অনেককে দেখলাম অলরেডি বিবাহিত, অনেককে, ছেলেদের তো বোঝা যায় না, মিস্টার আর আলাদা করে বোঝা যায় না, বিবাহিত, কিন্তু মেয়েদেরও আমি দেখলাম অনেককে যে তারা বিবাহিতা যেহেতু, তাহলে একদিকে ঘর সংসার চালিয়েও নিজের যে যোগ্যতা সেটা ওনারা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একদিকে যেমন প্যারেন্টস আনন্দিত হবেন, ওনার স্বামীরও কিন্তু আনন্দিত হবেন। আর উল্টোটা আমার জানা নেই, কারণ কে বিবাহিত সেটা তো বোঝা যায় না, কিন্তু মিসেস যেহেতু লেখা আছে বা শাখা পড়া আছে অনেকের কপালে, সিঁদুরও দেখলাম, তো এটা অত্যন্ত আনন্দের বিষয়। আগে তো খুব ইয়াং যারা আছে একদম সদ্য, কিন্তু নিশ্চয়ই ওনারা কয়েকবার চেষ্টা করেছে, একবার হয়নি, আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, আলটিমেটলি তারা কিন্তু সাকসেস ওনারা পেয়েছেন। আমি ওনাদেরকে আমার এই গভর্নমেন্টের তরফ থেকে ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাবো। এবং এখানে বিভিন্ন যেসব রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশন ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তর মধ্যে রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, এখানে হেলথের সাথে যেহেতু আমি জড়িত, আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে অপটোমেট্রিস্টকে দেবে, এটা প্রয়োজন কি, এটা বুঝাতে গিয়েও আগের সময় আমরা দেখতাম যে মন্ত্রী মহোদয় ছিলেন ওনাকে বুঝাতেও কিন্তু অনেক সময় যে অপটোমেট্রিস্টের কাজটা কি। তো এখানে তো একটা বাড়তি সুবিধা হয়ে গেল যে অপটোমেট্রিশিয়ানই হোক আর ল্যাবরেটরি টেকনিশিয়ান যে ব্লাডের জন্য কি প্রয়োজন, রেডিওলজি আর ইমেজিং টেকনোলজি, সেখানেও এটা আমার বোঝানোর প্রয়োজন হয় না যে এটা কি করতে হবে। এটা রিয়েলি এটা নিড অফ দ্য মানে টাইম, যে এটা দরকার মানুষের। কারণ এগুলো যদি অ্যালাইড যে এরিয়াগুলো আছে সেখানে যদি তাদেরকে না দেওয়া, ইলেকশন ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ইলেকশন চালাতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয়। আজকে এখানে যারা রেভিনিউ ইন্সপেক্টর, প্রায় আমাদের কথা শুনতে হয় রেভিনিউ আমাদের লোক সংখ্যা নেই। তো রেভিনিউ খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং সেই জায়গার মধ্যে মানুষের তার যে জায়গা জমি ইত্যাদি, এটা কিন্তু যদি প্রপার যে এমপ্লয়াবিলিটি যেটাকে বলে, এমপ্লয়াবিলিটি মানে দক্ষতা,
সাথে যদি উন্নয়নের না হয় তাহলে কিন্তু শুধু চাকরি নিয়ে লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে এমপ্লয়েবিলিটি সেটা খুবই প্রয়োজন, কারণ এমপ্লয়েবিলিটির উনি যখন প্রথম 2014-তে প্রধানমন্ত্রী হন তখন দেখা গেল যে এমপ্লয়েবিলিটির হার ছিল 33.95%। তো উনি ভাবলেন যে আমি এই এমপ্লয়েবিলিটি নিয়ে আমি আগামী দিন যে শ্রেষ্ঠ ভারত আমি তৈরি করব, কি করে সম্ভব হবে। তো সেই জায়গায় যে তার যে স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়, তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা উনি করেছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলোর বিষয়ে বললেন যে তাতে করে একটা ফোর্স, আমি এখন যুদ্ধতে গেলাম, আমি যুদ্ধতে যদি স্কিলড পার্সোনাল না থাকে তাহলে আমি যুদ্ধ কি করে জিতবো। এটাও ওয়ান কাইন্ড অফ যুদ্ধ, আমার সামাজিক পরিবর্তনের প্রয়োজন। তো এখানে যারা আজকে এই ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর হয়েছে, সেখানে কিন্তু তার ট্রেনিং ইম্পর্টেন্ট। এখানে যারা টেকনিশিয়ানে যারা পেয়েছে আজকে, তারও কিন্তু আরও স্কিল যাতে আরও ডেভেলপ হয়, এমপ্লয়েবিলিটি যেটা বললাম, তার জন্য খুব প্রয়োজন। এবং এতে দেখা গেল 2013 সালে যেটা 33.95% ছিল, সেটা 2024 সালে এখন তো আরও বেড়েছে নিশ্চয়ই। আমার কাছে যে ডাটা আছে সেটা প্রায় 54.81% বেড়েছে। কাজে ওই জায়গায় যতক্ষণ ধরে এই ধরনের স্কিলড পিপুল না হবে, স্কিল কিন্তু শুধুমাত্র ওই খালি যারা আমাদের লেবার আছে তাদের স্কিল না, সব ক্ষেত্রেই কিন্তু এখানে আইএস অফিসারই হোক, এখানে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ার, তারও কিন্তু এই এমপ্লয়েবিলিটি শব্দটা এখানে কিন্তু তার অ্যাপ্লিকেবল। আমরা এটা বুঝি না অনেক সময়। এখন আমাদের ত্রিপুরাতে ই অফিস হয়ে গেছে। এখন ই অফিস যদি হয়, তার জন্য ই অফিস চালাতে গেলে আজকে ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে আমরা ক্যাবিনেট শুধু না, আমাদের স্টেট থেকে আরম্ভ করে স্টেট, ডিস্ট্রিক্ট, ডিফারেন্ট ডিপার্টমেন্টস এবং আমাদের সাব ডিভিশনাল অফিস, ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত কোথাও যায়নি। তো এই জায়গায় আমি না জানি যে আমার ইমিডিয়েটলি যদি এই কাজটা আমি বসে, যে কাগজপত্রের যে একটা ভারী বিষয় ছিল সেগুলো এখন উঠে গেছে ইমিডিয়েটলি, এবং আলটিমেটলি এটা ডেলিভারি সিস্টেমে ট্রান্সপারেন্সির বিষয়ে এবং সেটাকে রক্ষার ক্ষেত্রেও যাতে এটা নষ্ট না হয়, এই ই অফিস এখন তৈরি হয়ে যায়। তো ই অফিস করতে গেলে আপনার ট্রেনিং লাগবে যে কীভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে ইমিডিয়েটলি আপনি আপনার যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কানেক্ট করতে হবে সব জায়গায়, যেখানে যেখানে ডেলিভারি দিতে হবে সেটা দেবেন। সেই বিষয়গুলো এখন আমরা ত্রিপুরাতে আমরা করছি। ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়, আপনাদের অফার দেওয়া হয়েছে। অফারের পরে আপনারা নিশ্চয়ই জয়েন করবেন। জয়েন করার পরে আপনাদের কিন্তু এই বিষয়গুলো ট্রেনিং দেওয়া হবে। এবং আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আলটিমেটলি মানুষ হচ্ছে মেইন। তো সাধারণ মানুষের কাছে যাতে আপনারা প্রপারলি ট্রান্সপারেন্সির মাধ্যমে নিষ্ঠার সাথে যদি আপনারা সেই ডেলিভারি দিতে পারেন কাজটা, তাহলে আমরা যেটা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তখনই সেটা সম্ভব হবে। আপনারা সবাই দেখেছেন আমাদের এই সরকার আসার পর কিছুদিন আগেও যে ইজ অফ ডুইং বিজনেস এবং রিফর্ম করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির একটা সাংঘাতিক একটা ড্রিম চিন্তা ভাবনা ওনার। সেই প্রজেক্ট অনুসারে সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই যে রিফর্ম এবং তার যে কমপ্লায়েন্স, সেখানে ফার্স্ট হয়েছে, আমরা ফার্স্ট হয়েছি ত্রিপুরা। এতগুলো মেইনল্যান্ড আছে, এত বড় বড় আমাদের রাজ্য রয়েছে, সেখানে ত্রিপুরার মতো ছোট একটা রাজ্যে ফার্স্ট হয়েছে। সেখানে এর মধ্যেই সার্টিফিকেট আসার বাকি, এটা ফার্স্ট ফেজে হয়েছে। শুনে আবার আপনারা খুশি হবেন, দ্বিতীয় ফেজেও আমরা কিন্তু ফার্স্ট হয়েছি। আপনারা জাস্ট ইমাজিন, মানে যখন আমাকে এটা দেখানো হচ্ছিল আমি বললাম এটা ডিক্লেয়ার করবো কবে, বলে ওই কাগজটা আসলেই তাহলে। তো কিন্তু আজকে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি বলেই দিলাম আপনাদেরকে। যখন আসবে নিশ্চয়ই আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যারা নিউজ পার্সনরা যারা এখানে আছেন তাদেরকেও আমি তখন ইনফরমেশনটা আমি দেবো।
তো প্রতিটি ক্ষেত্রে ডিপেন্ড করে ইঞ্জিন কিভাবে চলবে। ইঞ্জিনের হেড যদি প্রপার ইঞ্জিন যদি ঠিকভাবে চলে, বাকি কিন্তু এমনি চলবে। আমাদের সবচেয়ে যে বড় ইঞ্জিন, ডাবল ইঞ্জিন নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বড় ইঞ্জিন, আমাদের প্রতিটা স্টেট হচ্ছে দ্বিতীয় ইঞ্জিন। এখন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে আমরা নতুনভাবে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হচ্ছে আগামীকাল। আমি আজকেই যাব, কালকে ওর টেকিং আমি জয়েন করব, এবং 12 তারিখ আমাদের গুয়াহাটিতে যেতে হবে, সেখানেও ওর টেকিংয়ে গ্রহণ আমি যাবো সেখানে। তো একটা ফিল গুডের বিষয় কিন্তু এখন চলে আসছে, যেভাবে দেশকে আমাদের বাংলার জেতার খুব প্রয়োজন ছিল, সেখানে এই যে একটা অদ্ভুত একটা সরকার সেখানে ছিল, কোনো আইনের ধার ধারে না। আপনারা ভাবুন, ইতিহাস কিন্তু সব দিকে সৃষ্টি করেছে। ইতিহাস কিরকম সৃষ্টি করেছে যে আমি মুখ্যমন্ত্রী হয়ে আমি হেরেছি, কিন্তু আমি রেজিগনেশন দেব না। এই পৃথিবীর মধ্যে আমি জানি না ভারতবর্ষের মধ্যে আর কখনো এরকম হয়েছে কিনা, তো আমি জানি না কি বুঝাতে চান। তো এরকম অবস্থার মধ্যে যেহেতু টেনিউর শেষ, তো অটোমেটিক্যালি তাতে বোঝা যায় যে কি ধরনের চিন্তা ভাবনা। তো সেই জায়গায় আগামীকাল যখন আমাদের সেখানে ভোট টেকিং সেরেমনি হবে, এবং সেখানে আমি যখন বিভিন্ন প্রায় 17-18টা জায়গায় আমি গিয়েছিলাম বিধানসভা, সেখানে আমি বলেছি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এরকম একটা কথা ছিল। তো এই ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলা একটা রাষ্ট্রবাদী চিন্তাধারার যে একটা সরকার সেখানে গঠিত হয়েছে, আজকে হতে যাচ্ছে। তাতে করে সমস্ত সম্প্রদায়ের যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই কথাটা যে বলছে সেখানে কিন্তু শুরু হতে যাচ্ছে। সমস্ত জায়গায় গুন্ডামি, মারপিট, পেশি শক্তি, অর্থ শক্তি, এইগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় এতদিন ধরে একটা যে আলটিমেটলি পলিটিক্যাল ডিসিশন ভেরি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল ডিসিশনের যখন তার বেটার ডিসিশন হয়, সেটার সুফল কিন্তু সাধারণ মানুষ পায়। আর ইমপ্লিমেন্টেশন যারা করেন, যারা অফিসাররা আছেন, এক্সিকিউটিভ যারা অফিসাররা আছেন, তারা কিন্তু ডিপেন্ড করে যে পলিটিক্যাল সিদ্ধান্তটা প্রপার কিনা। তারপরেও ভুলভ্রান্তি তো হয়, ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু এর থেকে শিক্ষাও নিতে হয়। তো সেই জায়গায় আমার মনে হয় যে আপনারা আজকে অফার আপনারা পেয়েছেন, অফারের সাথে সাথে আপনাদের কিন্তু সাধারণ মানুষের জন্য চিন্তা করা প্রয়োজন। কারণ এই যে আপনাকে যে আজকে একটা বেতন বা যাই সুযোগ সুবিধা পাবেন, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সার কারণে কিন্তু সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন। আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা কিন্তু একেবারেই অনেক সময় বিভিন্ন কারণে নিজের যে স্টেট অফ মেন্টাল কন্ডিশনটা অনেক সময় ঠিক থাকে না। কিন্তু একবার বেরোবার সময় যদি আপনারা অফিসে যখন যাবেন, একবার বসে চিন্তা করবেন যে আমি মানুষের জন্য যাচ্ছি, মানুষের জন্যই আমার এই পজিশন, আমি ওখানে যাচ্ছি। এবং সব মানুষ আবার একরকম হয় না। আপনাদের 10টা লোকের সাথে আপনি কথা বলছেন, এর মধ্যে একজন হয়তো বা ঠিকভাবে আপনার সাথে প্রপার যে তার কানেক্ট হওয়ার যে বিষয় সেটা থাকে না। কিন্তু নিজের জায়গায় সবসময় শান্ত থাকা, আমি আমার এর বেস্ট আমি দিয়েছি, তার জন্য আপনার স্যাটিসফ্যাকশন থাকবে। আজকে আমরা এখানে দেখুন, আপনারা টেট বলুন, আমরা জেআরবিটি বলুন, টিপিএসসি বলুন, বা অন্যান্য যে টিআরবিটি বলুন, সব জায়গার মধ্যেই আমরা কিন্তু কোনো জায়গায় আপনার চেষ্টা করলেও পারবেন না আপনি যে ওখানে গিয়ে আমি হাত বাড়াবো, এই সুযোগ নেই। তো এই জায়গার মধ্যে বিভিন্ন দপ্তরে আমরা নিয়োগ করেছি, এবং এখন পর্যন্ত আমি প্রায়ই আমার কাছে যে ডাটা আছে, আমাদের ত্রিপুরা সরকারের, আমাদের সরকার আসার পর এই যে আজকে 115 জন কত দেওয়া হলো, তার আগে আমরা প্রায় এখানে এখন পর্যন্ত 20,845 জনকে আমরা নিয়মিত চাকরি আমরা কিন্তু দিয়েছি, আর আজকে 115 জন হলো। এবং দেখুন, সব চাকরি দিয়ে
সবাইকে কিন্তু চাকরি চাকরি করলে তো চাকরি সব জায়গায় কিন্তু মানে স্যাটিসফাই করা যাবে না। চাকরি বাদেও যেটা আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে চলছেন, বারবার বলছেন চাকরি দিয়ে স্যাটিসফাই করতে পারবে না সবাই, কর্মসংস্থানের সুযোগ করতে হবে। সেই কর্মসংস্থানের এই যে চাকরি দিলাম তার পাশাপাশি যাতে আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল সেগুলো যাতে দেওয়া যায়, তার জন্য এখন অবধি আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমার কাছে যে এসছে এখন অবধি 2026-27 পর্যন্ত এখন পর্যন্ত কন্ট্রাকচুয়াল অ্যান্ড আউটসোর্সিং এটাও দরকার। তো সেখানে 24,078 জন ইনভলভ, অলরেডি তাদেরকে চাকরি দেওয়া হয়েছে 24,078 জন। তো তো এখান থেকে হয়তো আউটসোর্সিংয়ে অনেকে কাজ করেছেন বা অনেকে আছেন কন্ট্রাকচুয়ালে চাকরি করেছেন, আবার যেহেতু পোস্ট ক্রিয়েট হচ্ছে বা সেখানে ফিলিং আপ হচ্ছে, তা আপনারা অনেকে কিন্তু চলে আসছেন বা অনেকে আছে যারা আজকে যে যে পোস্টে আপনারা চাকরি পেয়েছেন, আমি এরকম দেখেছি কি ব্যাপার ওর তো রেজিগনেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ আরেকটা বেটার জব পেয়ে গেছে, সেখানে চলে যাওয়ার সুযোগ রয়েছে। তো এরকম আমরা কিন্তু এই ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ এবং খালি এগুলো নিয়ে রাজনীতি করার যে একটা প্রবণতা, চাকরি নাই চাকরি নাই, আরে নিজেদের আগে বলার আগে নিজেদের চিন্তা করতে হবে। জানে যে এই একটা সফট ম্যাটার আছে যেটাকে নিয়ে যদি আমরা বেশি করে বলি তাহলে যে সরকার আন্দোলন করার আগেই সব ব্যবস্থা করে, কিন্তু যারা নিজেরা আন্দোলন করতে করতে নিজেরা আন্দোলিত, কাজে এখন বসতে পারে না, কাজে আন্দোলন করার জন্য ওরা চেষ্টা করে খেপিয়ে দেওয়া। আরে যখন যেটা হবে, এই সরকার তো সবার জন্য চেষ্টা করছে। আমরা সেইভাবে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে যেগুলো এখনও ফিলিং হয়নি সেগুলো ফিল আপ করারও আমরা প্রক্রিয়া চলছে। ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট থাকে অনেক সময়, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারে এত সুবিধা নেই, প্রচুর আমরা কিন্তু ডেভেলপমেন্ট করছি। আপনারা দেখেছেন ত্রিপুরাতে প্রায়, সেদিন আমাকে কিরণজি আমাকে একটা কাগজ দিয়েছিল, প্রায় 10,000 কোটি টাকার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি। এর মধ্যে ভাবুন আপনারা, আমাদের বাজেটই হচ্ছে 34,000 কোটি টাকা, এইবার আমরা এসেছি সেখানে 10,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গার থেকে আমরা সাকসে বা আদার যেসব আছে রেড ফ্রি সব ইত্যাদির থেকে আমরা লোন নিয়ে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এলিমেন্ট প্রজেক্ট বা অন্যান্য যে ইন্দো জার্মান, তো এইগুলো মিলে আমরা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেইগুলো যাচ্ছে। আর বিশেষ করে আমি এখানে একটা জিনিস আমার মনে হয় খুব বলা দরকার, যে আমরা জনজাতি এলাকার মধ্যেই আজকে এই যদি দেখা যায় আমাদের যে ত্রিপুরাটা আছে এডিসি বা জনজাতি এলাকায় যদি আমরা দেখি প্রায় অ্যাবাউট 70% উপরেই এডিসি এলাকা, আর 30% হচ্ছে আমাদের নন এডিসি এলাকা। ত্রিপুরা সরকার যাই করবে উইদাউট যে এত যে ডেভেলপমেন্ট হচ্ছে, উইদাউট এই যে 70% এরিয়া বাদ দিয়ে তো হবে না, যেই ডেভেলপমেন্টই হোক সবকটাই কিন্তু যাচ্ছে এডিসি এলাকার মধ্যে হচ্ছে। আর আমি যে প্রজেক্টগুলো বললাম এগুলো তো সম্পূর্ণভাবে সেগুলো এডিসি এলাকার জন্য। তো এটা আমি দেখেছি এর মধ্যে, তো এর মধ্যে আলাদাভাবে আমরা যে এডিসি নন এডিসি এইভাবে ত্রিপুরা এজ এ হোল ত্রিপুরা গভর্নমেন্ট, তো যাই ডেভেলপমেন্ট হবে একটু গেলেই এডিসি, একটু গেলেই এডিসি, তো এরকম হয় না। তো যাই ডেভেলপমেন্ট হবে এডিসি এবং নন এডিসি এলাকার মধ্যে, তো এটা একটা ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণার থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা প্রয়োজন। এবং আজকে যেসব টেকনোলজি আছে সেই টেকনোলজির উপর আমি বারবার বলবো, যার কাছে যত বেশি টেকনোলজি এবং টেকনিক্যাল নো হাউ থাকবে, আমার নিজের কাছেও এত বেশি জানা নেই, এখন সময়ও নেই শেখার জন্য, যার কাছে যত বেশি টেকনোলজিক্যালি নো হাউ থাকবে, যত বেশি জ্ঞানে তার উৎকর্ষতা বাড়বে, তত বেশি কিন্তু আপনার মানুষও আপনার কাছে যাবে। ইভেন অফিসে যদি আপনি বসেন, যখন দেখবেন যে না ওর কাছে যদি যায় ও জিনিসটা বুঝবে, অর্থাৎ এটাও কিন্তু আপনার অফিসের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেক অফিসার থাকে আমাদের মধ্যে, অফিসার থাকার পরও আমরা মনে করি যে না ওই অফিসার বেটার, তো এটা কিন্তু নিজের কাছেও একটা আত্মতৃপ্তির একটা বিষয়। অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, তারপরে স্পেসিফিক
ইঞ্জিনিয়ার, অনেক ক্লার্ক আছে, দেখবেন ওই মুখ আর এই মুখ, যদি এলডিসি যিনি আছেন ওনার কাছে মানে যদি যাওয়া যায়, দেখা গেল ওর থেকে অনেক ভালো পরামর্শ নেওয়া যায়। এই যে নিজেকে একটা সুযোগ আপনারা পেলেন, যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, সেটা সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে আপনারা যদি দায়িত্ব পালন করেন, আমি শিওর আপনারা কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারবেন। এখানে যারা হেলথের সাথে যুক্ত ওনাদেরকেও আমি বলবো, এখানে কিন্তু যারা আজকে অফার পেয়েছেন হেলথের সাথে যুক্ত, তাদের কিন্তু স্বাস্থ্য বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এবং স্বাস্থ্যের যে জায়গাগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যে যে অফার আজকে পেয়েছেন, তাদেরও বিশেষ করে আমি বলবো যে মন দিয়ে আপনারা কাজ করুন। কোনো জায়গায় কোনো খামতি থাকলে মনে করেন যে ওখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, খালি 10টা 5টা বা সকাল 9টা 4টা করলাম, এটা না করে কোনো যে আমরা আই এম ফর দ্য পিপুল অফ ত্রিপুরা, আই এম এট 24/7, এইরকম মানসিকতায় যদি আপনার কাজ করেন, তাহলে গিয়ে আমরা নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা যেটা আমরা ভাবছি সেটা সম্ভব। আবার সবাইকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আন্তরিক মুখ্যমন্ত্রীর হাতে বা ডিপার্টমেন্টের মিনিস্টারের হাত ধরে এভাবে অফার কেন দেওয়া হয়? এর আগেও আমরা বারবার বলছি, এই কারণে আমরা দিচ্ছি যে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা আছে,